বেঁচে আছে সেজন্য তাকে পাওয়া হলো না আপনার। সুসাইড। সাফওয়ান কিছু বলতে যাবে তার আগে এজওয়ানের চোখ বন্ধ হয়ে আসলো। ঘুমের ইঞ্জেকশনের প্রভাব হয়তো। সাফওয়ান আর কিছুই বলতে পারল না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। মাহি বোনের বাসায় আসার পরেই মোহনা বলতে লাগলো, কিরে, এজওয়ান কেমন আছে এখন? ভালো আছে? সাফওয়ানকে বাঁচাতে গিয়ে গুলি লাগলো দেখলাম। মাহি সোফায় বসলো। মাথার চুলগুলো এলোমেলো কাকের বাসার মতো হয়ে আছে, চোখ মুখ ফোলা। তারপরও শান্ত গলায় বলল। ঘুমাই আছি। মোহনা চমকালো এই কথা শুনে। কোমায়? হুম। তুই এখানে যে তাহলে? চলে এসেছি, কদিন থাকবো এখানে, তারপর নিচের অ্যাপার্টমেন্টে চলে যাব। ও বাড়িতে ফিরবি না? না। মাহি আর কোনো কথা না বলে চলে গেল উপরে। বিকেলের দিকে নিবাসে আসে বাড়ির সকলে। এজওয়ানের ওখানে আছে শুধু আমিরুল সুলতানি। প্রথমবার নিবাসে আসলো মোতালেব ভুইয়া। বাড়ির মেয়ের রান্নাবান্না সব করে রেখেছে। সবাই ফ্রেশ হয়ে খেয়ে নিল। আগে খাওয়ার সময় আনোয়ার সুলতান মাহিকে খুঁজলো। উর্মি জানালো মাহি বাড়িতে আসেনি। বাসার সুলতান সেই কথা শুনে চাপা স্বরে বলল, ওই মেয়েকে যদি এজওয়ান এই বাড়িতে নিয়ে এসেছে তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। দুশ্চরিত্র মেয়ে একটা, কীভাবে বড়দের সামনে অন্য পুরুষকে জড়িয়ে ধরলো। সোলেমান খাবার খাওয়া শেষ করে উঠে যেতে যেতে বলল। তোমার ছেলে মানলে তো? বাসার সুলতান বাপের দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি বুঝবে এই ছেলেকে। সুলতান বাড়ির বউ যদি এমন হয় তাহলে কিভাবে হয়? ও মেয়ে আমার এজওয়ানকে একটুও ভালোবাসে না, কখনো সম্মান দেয়নি, স্বামীর জন্য কখনো এক গ্লাস জল এগিয়ে দেয়নি। এমন মেয়ের সাথে ওর থাকাটা কতটুকু যৌক্তিক তুমিই বলো। ঠিক আছে, বুঝাবো। আমিও আজ অবাক হয়ে গেছি ওই মেয়ের এমন আচরণ দেখে। বাড়ি ফিরুক আগে এজওয়ান, তারপর বলবো। দুদিন হসপিটালে থাকলো এজওয়ান। দুদিন পর ডক্টর ডিসচার্জ করে দিল এজওয়ানকে। এজওয়ানকে নিবাসে নিয়ে আসা হলো। নিবাসে ঢুকতেই সারা বাড়িতে চোখ বুলালো এজওয়ান। খুঁজলো দুটো চোখ হয়তো মাহিকে। হসপিটালে আর দেখেনি এজওয়ান মাহিকে। কাউকে জিজ্ঞাসাও করেনি মাহি কোথায়। এজওয়ান রুমাইসার দিকে তাকালো। শেষে রুমাইসা বুঝলো সেই চোখের ভাষা। ভাবি নেই বাসায় ভাইয়া, চলে গেছে। এজওয়ান শুধু জিজ্ঞাসা করলো, কোথায়? ভাবির বোনের বাসায়। আর কোনো কথা বললো না এজওয়ান। চলে গেল নিজের রুমে। তার পকেট থেকে ফোনটা বের করে কাউকে কিছু বলল। আর সময় বেঁধে দিল 20 মিনিট। আহমেদ বাড়িতে বেলকনি চেয়ারে বসে আছে মাহি। আজ কয়েকটা দিন ধরে বাইরে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন মাহি। রুম থেকে বের হয় না বললেই চলে। ফোনটাও কোথায় চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে পড়ে আছে কে জানে। বাড়ি থেকে বেরিয়ে হয়নি সেদিনের পর। একটু আগে মেয়েড এসে কফি দিয়ে গেল, সেটাই 1 ঘন্টা ধরে খাচ্ছে। আকাশে আজ রোদ নেই, মেঘলা ঠান্ডা বাতাস। কি অসহ্য লাগছে আকাশটাকে, অথচ মেঘলা আকাশ মাহির বড্ড প্রিয়। কফির মগটা শব্দ করে রাখলো ফ্লোরে। চেয়ারে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করতেই খুব চিরচেনা একটা পারফিউমের গন্ধ নাকে আসলো মনে হলো। চোখ খুলল না মাহি। ভ্রম, আবার সেই ভ্রম। মাহি বিড়বিড় করে বলল, আপনার পারফিউমের ঘ্রাণটা আপনার মতোই জঘন্য। সুস্থ হয়ে চেঞ্জ করবেন। চালাচ্ছি খুব। এজন হয়তো এই কথা শুনে নিজের গায়ে থাকা শার্টটা নাকের কাছে নিয়ে শুকে দেখলো। এক এক্সপ্রেসিভ পারফিউমের ঘ্রাণ নাকি জঘন্য। ঠিক আছে, চেঞ্জ করব। এখন বাসায় চলো। এসেছেন কেন আপনি? ঘুমায় থেকেও ভণ্ডামি বাদ দিচ্ছে না? আমাকে জ্বালাতে কেন আসেন বারবার? বিরক্ত হচ্ছি। চলে যান, আসবেন না আর। ভালো লাগে না আপনাকে আমার। চোখ মুখে পানি ছিটিয়ে দিয়ে আসো তৈকুলের বেটি। লাল পানি খেয়েছো? দেখলাম তো কফি খেলে। চলো, নিতে এসেছি আমি। ভালো লাগছে না কথা বলতে। আর আসবেন না, যান। হুট করে মনে হলো ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল কেউ। তারপর ফিসফিস করে বলল, আমি তোমার ভ্রম না। মাহির সাথে সাথে চোখ মেলে তাকালো। এদিক ওদিক তাকিয়ে দেখলো না, কেউ নেই। সবটাই ভ্রম। এজওয়ান আসবে কি করে? ও তো কোমায়। ঠিক তখনই শাকিল ঢুকে রুমে হন্তদন্ত হয়ে মাহিকে ডেকে মাহিকে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাচ্ছে সেটা জিজ্ঞাসা করার সুযোগটাও শাকিল দিল না মাহিকে। এজওয়ান চোখ বন্ধ করে সোফায় বসে সময় গুনছিল। আচমকা নিচ থেকে শোরগোলের আওয়াজ পেতেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটল। অসুস্থ শরীর নিয়ে আস্তে ধীরে রুম থেকে বের হলো। করিডোরে সিঁড়ির সামনে দাঁড়িয়ে দেখলো শাকিল মাহিকে রেখে চলে যাচ্ছে। আর বাসার সুলতান বলছে, এই নিয়ে যাও তোমার শালিকাকে। ওর মতো থার্ড ক্লাস মেয়ের দরকার নেই আমার ছেলের। ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, সাইন করে দিতে বলো। এজন ভ্রু কুচকালো। এই কথা শুনে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল, কাকে থার্ড ক্লাস বলছো তুমি? ছেলের বউ হয়। মুখে লাগাম টেনে কথা বলো বাবা। মাহি তাকালো মাথা তুলে। শাকিল যে তাকে এখানে নিয়ে আসবে ভাবতে পারেনি। কিন্তু এজওয়ানের কণ্ঠ শুনে তাকালো মাথা তুলে। দেখতে পেল এজওয়ান কালো শার্টে কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। সুস্থ হয়ে গেছে।
মাহি ফের মাথা নত করলো। বাসার সুলতান খুব ভরা কণ্ঠে বলল, আমি না হয় মুখে লাগাম টানবো, কিন্তু এই মেয়ে কি তার চরিত্রে লাগাম টানবে? তুই হসপিটালের বেডে শোয়া, অথচ এই মেয়ে তার প্রেমিককে জড়িয়ে ধরে আহাজারি করছিল, এরপর চলে গেল। কোথায় চলে গেল? বোনের বাসায়। তোকে দেখতে পছন্দ এলো না, তারপরে এই অসভ্য মেয়ের হয়ে কথা বলছিস? সুলতান বাড়ির বউয়েরা এমন বেশরম না। মেহরিন ও তো সুলতান বাড়ির বউ। কই মাহির মতো তো বেহানাপোনা করে না, স্বামীর সাথে অভদ্র ব্যবহার করে না। মেহরিনের মতো ভদ্র সভ্য কোনো হাতে হাত পড়ে না। এত উচ্ছৃঙ্খল কেন এই মেয়ে? ডোন্ট কম্পেয়ার, ডোন্ট। ভাবি পৃথিবীর একমাত্র সভ্য ভদ্র নারী। নারী হলো ভাবির সাথে। মাহির কম্পেয়ার করবে না কখনো। ওর আগেও একবার বলেছি, আচ্ছা লাস্ট বার বলছি। এই মেয়ে এই মেয়ে যেন এ বাড়িতে না থাকে বলে রাখলাম। শাকিল আমাদের ঘাড়ে ফেলে রেখে চলে গেল। কি করতে বলছো এখন? বের করে দে। একদম এই মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবো না আর আমরা। রেখো না তোমরা, আমি তো রাখতে বলিনি তোমাদের। বাবা লাস্ট ওয়ার্নিং করছি কিন্তু। এই মাহি, তুমি বের হয়ে যাও। কেন এসেছো তুমি? লজ্জা নেই? নির্লজ্জ মেয়ে কোথাকার। এজওয়ান চাপা স্বরে হুমকি দিয়ে বলল, আর ও না থাকলে আমি এই বাড়িতেই থাকবো না। কি করবি তুই? আমি এই মেয়েকে বের করে দিব। ও থাকলে আমি থাকবো না। এজওয়ান সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে যেতে বলল, আমাকেও তাহলে ওর সাথে বেরিয়ে যেতে হবে। তুমি চাও সেটা? চাইলে বলো, চলে যাচ্ছি। বাসার সুলতান অবাক না হয়ে পারছে না। এখনো মাহির হয়ে কথা বলছে ছেলে। এজওয়ান একবার পিছনে ফিরে মাহির দিকে তাকিয়ে ফের বলল, তুমি থাকতে পারো মাহি এই বাড়িতে। তুমি চলে গেলে আমাকেও চলে যেতে হবে এই বাড়ি থেকে। আর আমার বাপ আবার ছেলে ছাড়া থাকতে ফিট খেয়ে মরে যাবে। আমার অপমান কেউ করবে না, তার গ্যারান্টি আমি দিচ্ছি। থাকো তুমি, এই নিবাসী থাকো। তারপর সবার দিকে তাকিয়ে এজওয়ান আবারও বলল, কেউ কিচ্ছু বলবে না মাহিকে, কেউ না। এজওয়ান চলে গেল। কি আশ্চর্য, মাহি তো এত অপমান লাঞ্ছনা সহ্য করার মতো মেয়ে না, অথচ আজ শুনে যাচ্ছে। মাহি কি বুঝতে পেরেছে তার ভুলটা ঠিক কোথায়? নাকি অন্য কোনো কারণে সয়ে গেল সবটা? সুলেমান বাড়ি নেই বলে হয়তো বাসার সুলতান এভাবে রাগারাগি করতে পারল। আমিরুল সুলতান বাগানের বাড়িতে নিবাসের বাহিরে, আর মোতালেব ভুইয়া তেহরানদের বাসায়। ডক্টর দেখিয়ে নওগাঁ ফিরে যাবে। আনোয়ার সুলতান ছেলেকে নিয়ে সোফায় বসলো। ছেলের জন্য হলেও বাসাকে এখন চুপ থাকতে হবে। রুমাইসা মাহিকে বলল রুমে যেতে। জনের কাছে মেহেরিন দূর থেকে দেখছে সবটা। তার নিজেরও খারাপ লাগে। বাসার সুলতান কথায় কথায় মেহেরিনকে টেনে এনে কম্পেয়ার করে। মাহির কাজটাও খুব দৃষ্টিকটু ছিল। তাদের বিয়ে কিভাবে হয়েছে মেহেরিন জানে না, তবে তাদের সাংসারিক জীবন আর পাঁচটা দম্পতির মতো না। সবসময় মাহি এজওয়ানের সব কথার বিপরীতে ছুটে চলে। এজওয়ানেও যে কম মেহেরিন সেটাও বলবে না, হয়তো ইচ্ছে করেই করে। মেহেরিন এগিয়ে এসে বলল, ভেতরে যান। কোথায় ভুল করেছেন বুঝতে পারছেন? হয়তো পেরেছেন বলেই নীরব। এভাবে সংসার হয় না আপু। দুজনের মন মানসিকতা একরকমের না হলে সেই সংসারে ভাঙন ধরে। বিয়ের বয়সটাও তো কম হলো না বলুন। কি সমস্যা আপনাদের সেটা বসে সমাধান করুন। বাড়ির সবাই খুব বিরক্ত হয়ে আছে আপনার উপর। ভাইয়া কিভাবে মানছে বিষয়টা আমি জানি না। মাঝে মধ্যে নত হতে হয়। নত হওয়া মানে সয়ে যাওয়া না। দুজন দুজনের দিক থেকে চেষ্টা করুন সম্পর্কটার উন্নতি করার। মাহি উত্তর দিল না। চেষ্টা যেটা মাহি এই 1.5 বছরে কখনোই করেনি। মাহি সিঁড়ি বেয়ে উপরে চলে আসলো। রুমে ঢুকে দেখতে পেল এজওয়ানের পরনের শার্ট খোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এগিয়ে সে শার্টটা ধরতে চাইলে এজওয়ান বলল, ডোন্ট, আমি পারবো, অভ্যস্ত আমি। এজওয়ান একা একাই খুললো শার্টটা। তারপর ওয়াশরুমে গেল, হয়তো হাত মুখ ধুবে। মাহির অস্বস্তি লাগছে। হাত মুখ ধোয়া শেষ হলে এজওয়ান বেরিয়ে আসলো। টাওয়েল দিয়ে হাত মুখ মুছে আয়না দিয়ে মাহির মুখের দিকে তাকালো, মাথা নত। সবসময় তো এই মেয়ের মাথা উঁচু থাকে। এজওয়ান ডেকে উঠলো মাহিকে। মাহি তাকালো এজওয়ানের পানে। আমার পরিবারে কারোর কথার রাগ করে আবার মেরে ফেলতে চেও না। রাগটা জায়েজ আছে তাদের, সেজন্য করেছে। আমি যেমন করে তোমার সব ভুলগুলো ফুল ভেবে ভুলে যাই, তুমি ফুল ভেবে ওদের ভুলগুলো ভুলে যাও। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমার মন যা চায় তাই করো। যদিও আমি দুঃখ পাই, তারপর তুমি সেই পথেই হাঁটো। যা পথে হাঁটলে তোমার সুখ হয়, কেউ তোমাকে বাধা দিবে না। আমি আর না আমার পরিবার। আজ থেকে তুমি মুক্ত, তুমি স্বাধীন।
এজওয়ান ফোনটা বের করে রফিককে বলল এক মগ কফি পাঠাতে। রফিক এসে কফির মগ দিয়ে গেল। এজওয়ান কফির মগ নিয়ে ব্যালকনিতে চলে আসলো। চেয়ারে বসে গা এলিয়ে দিয়ে আকাশের পানে তাকালো। যেখানে সব মেয়েরা এজওয়ানের জন্য পাগল, সেখানে সবাই ভাবছে এজওয়ান সুলতান কতটা বেহায়া নির্লজ্জ। যে মেয়ে চাইছে না সংসার করতে তাকে জোর করে সাথে রেখেছে। অথচ এজওয়ান জানে সে কেন মাহির বিষয়ে এতটা নির্লজ্জ, এতটা বেহায়া। এই মেয়ে তার চোখে দূরে গেলে এই মেয়ের মৃত্যু নিশ্চিত। আর এজওয়ান পুনর্জন্মে বিশ্বাসী নয়। সেজন্য এই জন্মেই মাহিকে সাথে নিয়ে বাঁচার ইচ্ছে প্রচুর। একটা ভুলের জন্য সে মাহিকে হারাতে রাজি নয়, অন্তত নিজের মৃত্যুর আগে তো নয়ই। এজওয়ান কফির মগে প্রথম চুমুকটা বসালো। টেস্টটা ভালো লাগছে না। রফিকের আজকে চাটা এত জঘন্য কেন? কফির মগ ফ্লোরে নামিয়ে রাখলো। এজওয়ান শব্দ পেল। মাহি তো হয়তো ওয়াশরুমে গেছে। এজওয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, পাগলের মতো করছে তোমাকে ওরা। তুমি অবধি পৌঁছে গেলে তোমার মৃত্যু নিশ্চিত। আর আমি এজওয়ান বেঁচে থাকতে তুমি অবধি পৌঁছতে দেব না। খুব লুকিয়ে বাঁচিয়ে রাখছি তোমায়। আর এতে যদি আমার জীবন মৃত্যু হয় তাহলে হোক, সমস্যা নেই আমার। তুমি তো বাঁচো, এজনের একটাই তো জীবন, সেটাও না হয় তোমার নামে উৎসর্গ করে দিলাম। অন্ধকার রুমের এক কোণায় জড়সড় হয়ে বসে আছে প্রেমা। বাহির থেকে দরজা ধাক্কার আওয়াজ ভেসে আসছে, অথচ প্রেমা খুলছে না। খুললে জানোয়ারগুলো ঝাঁপিয়ে পড়বে। হাতে আছে এখনো সেই ছুরিটা। কতক্ষণ দরজার জায়গায় থাকবে জানা নেই প্রেমা। সেজন্য নিজেকে প্রস্তুত রাখলো। কাছে আসলে দিবে এক কোপ। অনেক ধস্তাধস্তির পর দরজাটা অবশেষে ভেঙে গেল। দুজন পুরুষ ঢুকলো। প্রথমে সুইচ হাতে লাইট জ্বালানোর সাথে সাথে প্রেমা আঘাত করতে নিলে শেখর ধরে ফেলে সেই হাতটা। তারপর পেছনে মুড়ে ধরে। রুমের লাইট জ্বলে ওঠে। প্রেমা ছাড়া পাওয়ার জন্য ছটফট করে। শেখর প্রেমার কাঁধে থুতনি রেখে বলে, অনেক জ্বালাচ্ছ শুনলাম, এখনো তেজ কমেনি এখানে এসে আরো হিংস্র হতে বলছো আমায়? প্রেমা ঘৃণায় কাঁপতে কাঁপতে বলল, কিছু বাদ রেখেছেন আপনি করার জন্য? আর সব পার করে ফেলেছেন। একটা জঘন্য অমানুষ আপনি। তারপর ছাড়ুন আমায়, ছেড়ে দিন। কতটা অধপতনে গিয়েছেন আপনি ভাবুন। নিজের রক্তকে নিজ হাতে খুন করেছেন, এখন বউ দিয়ে দেহ ব্যবসা করাতে চাইছেন। চাইছি আপনার মৃত্যুটা যেন আল্লাহ আমাকে নিজ চোখে দেখিয়ে তারপর মৃত্যু দেয়। ততদিন তো বাঁচিয়ে রাখবো না তোমায় ডার্লিং। চলো, খদ্দের এসেছে। শরীরটা জ্বলে যেতে লাগলো প্রেমার। আল্লাহর দোহাই লাগে, এই পাপ কাজ আমার সাথে কইরেন না, এর চেয়ে মেরে ফেলেন। শেখর টেনে নিয়ে যেতে লাগলো। বয়স্ক এক লোক রুমে বসে অপেক্ষা করছিল নারী দেহে। শেখর প্রেমাকে নিয়ে ধাক্কা দিয়ে সেই রুমে ফেলে দিয়ে বলল, অনেক তেজ আছে এই মেয়ের, বুঝে শুনে আগাবেন। বাইরে থেকে লাগিয়ে দিচ্ছি। শেখর বাহির থেকে ছিটকিনি লাগিয়ে দিল। প্রেমা দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে বারবার অনুনয় করে বলতে লাগলো দরজাটা খুলে দেওয়ার জন্য। কেউ খুলল না। এদিকে এই লোকটা ক্রমশ এগিয়ে আসলো প্রেমার দিকে। প্রেমা দুহাত জোর করে বলল, আপনি আমার বাবার বয়সী হবেন, দয়া করে আমায় ছেড়ে দিন। আমার এত বড় সর্বনাশ করবেন না। লোকটা শুনল না। প্রেমার পরনে থাকা ওড়নাটা ধরে টানতে লাগলো। প্রেমা ওড়নার প্রান্ত ধরে ফের অনুরোধ করলো, শুনল না। যখন শরীরে হাত দেবে তখন প্রেমা আর দিশামিশা না পেয়ে পাশ থেকে পিতলের ফুলদানিটা নিয়ে সজোরে বাড়ি মারলো লোকটার মাথায়। লোকটার সাথে সাথে লুটিয়ে পড়লো ফ্লোরে। রক্তে ভেসে যেতে লাগলো ফ্লোরটা। প্রেমাকে খুন করে ফেললো। ভয়ে এগিয়ে এসে নাকের কাছে হাত রেখে দেখলো শ্বাস ফেলছে না, মরে গেছে এই লোক। প্রেমা খুনি হয়ে গেল। ওরা যখন দরজা খুলে দেখবে লোকটাকে প্রেমা মেরে ফেলেছে তখন কি হবে? মেরে ফেলবে প্রেমাকে? হ্যাঁ, প্রেমা তাহলে মরেই যেতে চাই। অপরাধের জন্য হলেও ওরা যেন প্রেমাকে মৃত্যু দেয়। রাতের দিকে সোলেমান ফিরল নিবাসে। ঘটনাটা কে ঘটিয়েছে রমনায় সেটা তদন্ত করার জন্য স্পেশাল টিম গঠন করা হয়েছে। এতগুলো মৃত্যু যার জন্য হলো তাকে পেলে সোলেমান মাটির নিচে পুঁতে রাখবে পাড়া দিয়ে। মেহেরিন এশার নামাজটা পড়ে বাবার সাথে কথা বলছিল। তার বাবা আগামীকাল বিকেলে চলে যাবে। মেহেরিন আর রুমাইসাকে সোলেমান দিয়ে আসবে তেহরানদের বাসায়, সেজন্যে সারাদিন থাকবে। সন্ধ্যার দিকে নিয়ে আসবে। মেহেরিন জিজ্ঞাসা করলো ডক্টর কি বলল চেক আপ করে। মোতালেব ভুইয়া জানালো সব ঠিক আছে, ওষুধ নিয়মিত খেলে সুস্থ হয়ে যাবে। মেহেরিন সে কথা শুনে বলল, এটা তো কবছর ধরেই শুনছি আব্বু, সুস্থ তো হচ্ছে না। এটা তো কবছর ধরেই শুনছি আব্বু, সুস্থ তো হচ্ছে না। একটু দুশ্চিন্তা করলেই শরীর অসুস্থ হয়ে যায়। ওনাকে বলবে ভালো ডক্টরের ঠিকানা দিতে, সেখানে নিয়ে যাব তোমায়। আরে না, এই ডাক্তার অনেক ভালো, মিথ্যা বলবে নাকি? কত পুরনো রোগী আমি তার। তুই চিন্তা করিস না, বাবার শরীর একদম ভালো আছে। আরো কিছুক্ষণ কথাবার্তা বলে মেহেরিন ফোন কাটলো। সোলেমান ফ্রেশ হয়ে এসেছে। মেহেরিন বলল, খাবেন? সোলেমান মাথা নেড়ে জানালো। রুমে নিয়ে আসবো খাবার। মেহেরিন তাই করলো।
নিচে গিয়ে প্লেটে খাবার সাজিয়ে রুমে আসার পথে দেখলো এজওয়ান বালিশ নিয়ে স্টাডি রুমের দিকে যাচ্ছে। ভ্রু কুচকে আসলো সেটা দেখে। মেহেরিনের আবার কথা কাটাকাটি হয়েছে নাকি দুজনার? আগে তো কখনো বালিশ নিয়ে বের হতে দেখেনি এজওয়ানকে সে। মেহেরিন চলে গেল। মাহি দরজার পানে তাকিয়ে আছে। একটু আগে এজওয়ান রুম থেকে বের হয়ে গেছে, কি হলো জানে না। মাহি রুমে আসলো, তারপর বালিশটা নিয়ে চলে যেতে লাগলো। মাহি জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন? এজওয়ান একবার ফিরে বলল, স্টাডির রুমে কাজ আছে। আমার অনুপস্থিতিতে তোমার ভালো ঘুম হবে না আশা করি। দরজা লাগিয়ে দিও। তারপর চলে গেল এজওয়ান। মাহি ঠাই দাঁড়িয়ে রইল। এজওয়ান স্টাডি রুমে এসে ল্যাপটপটা ওপেন করলো। তখনই ফোনটা বেজে উঠলো। এজওয়ান রিসিভ করলো। পাশ থেকে ভেসে আসলো, খোঁজ পেয়েছো তার? না, পাইনি। কিন্তু আমার কাছে তো অন্য খবর আছে। কি? তুমি জানো সে কে? না, জানি না। শিওর? যারা করেছেন? না, একটু অবিশ্বাস লেগেছে। তুমি পারো না এমন কোনো কাজ নেই। আমি আল্লাহ বানানো কোনো ফেরেশতা নই। আমি রক্তে মাংসে করা মানুষ। আমাকে দিয়ে সব কাজ হবে সেটা ভাবা বন্ধ করুন। ঠিক আছে, বিশ্বাস করলাম। এখন ফুল অ্যাক্সেস দাও আমাদের। কিসের? তোমার রিসার্চের। তুমি ফুল অ্যাক্সেস দাওনি। ওটাকে জাস্ট তুমিই কন্ট্রোল করতে পারছো। আমাদের দিবে না কন্ট্রোল করতে? নো, এটার মালিক আমি। তাই ওটার ফুল এক্সচেঞ্জটাও থাকবে আমার কাছে। এখানে এত লুকাচুরি কেন? আমাদের ফুল অ্যাক্সেস দিলে কি সমস্যা? আমি ইচ্ছুক নই দিতে। আপনি বেশি বাড়াবাড়ি করলে আপনাকে যতটুকু এক্সচেঞ্জ দেওয়া হয়েছিল সেতটুকু কেড়ে নেব। আমার ফুল অ্যাক্সেস চাই এজওয়ান। আমি কন্ট্রোল করতে চাই এটাকে। এজওয়ান ল্যাপটপে কিছু একটা করে বলল। যতটুকু এক্সচেঞ্জ দিয়েছিলাম জান সেতটুকুই কেড়ে নিলাম। লোকটা নিজের ল্যাপটপ চেক করে দেখলো সত্যি সে কিছু দেখতে পারছে না। রাগে চিৎকার করে উঠল, কাজটা তুমি ঠিক করলে না এজওয়ান। হ্যাক করতে বলেছো তোমার সব করব। এজওয়ান একথা শুনে গা কাঁপিয়ে হাসলো। আমার সব কিছু এক করবেন আপনি? নাইস জোক। এতদিনে কি এজওয়ানকে আপনি চিনেননি প্রফেসর? এজওয়ান সকল সিস্টেম হ্যাক করার ক্ষমতা রাখে, আর সেখানে আপনি এজওয়ানের আইডেন্টিটি হ্যাক করার কথা বলছেন। চেষ্টা করুন কিছু করতে গিয়ে যেন সাপ বের হয়ে না আসে। অস্ট্রেলিয়া আসো, তুমি দেখে নিব তোমায়। ওকে প্রফেসর, দেখা হবে তাহলে খুব শীঘ্রই। নিজের আইডেন্টিটি বাঁচাতে না আমার পা ধরে কান্নাকাটি করতে হয়, তাই ভেবেচিন্তে কাজ করুন। অল দ্য বেস্ট। এজওয়ান ফোন কেটে দিল। কালসাপ একটা তার এত বছরের পরিশ্রমের কাজটা এর হাতে তুলে দেবে? এজওয়ান কি পাগল? এজওয়ানের জিনিসের দিকে যে নজর দিবে তাকে এজওয়ান ধ্বংস করে দিবে। হোক সেটা একটা রিসার্চ প্রজেক্ট আর হোক সেটা একটা মানুষ। নিজের জিনিসের উপর কারো দখলদারি এজওয়ান সহ্য করে না। অনেক রাত অবধি এজওয়ান কাজ করলো স্টাডি রুমে। তারপর ক্লান্ত হয়ে চেয়ারে ঘুমিয়ে পড়েছিল। সকালে ঘুম থেকে উঠে পিট চোখে নিজের দিকে তাকাতে দেখলো তার গায়ে চাদর, অথচ সে সাথে করে কোনো চাদরই নিয়ে আসেনি রুম থেকে। তাহলে আসলো কোথা থেকে এটা? শরীরে থাকা চাদরটা নিয়ে স্টাডি রুম থেকে বেরিয়ে দোতলায় নিজের রুমের দিকে হাঁটা ধরলো। রুমের দরজাটায় হাত রাখতে বুঝতে পারলো দরজাটা ভেতর থেকে লাগানো না। ধীর হাতে দরজাটা খুলে রুমে প্রবেশ করলো এজওয়ান। সর্বপ্রথম চোখ গেল বিছানায়। ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছে বিছানার একপাশে। এলোমেলো চুলগুলো মুখের উপরে সে মুখ ঢেকে রেখেছে, সেজন্য বিরক্তিতে চসূচক শব্দ উচ্চারণ করলো এজওয়ান। হাতের চাদরটা ছুঁড়ে সোফায় ফেলে দিল। এজওয়ান নিশ্চিত এই মেয়ে এজওয়ানের গায়ে চাদর দিতে যায়নি। নিশ্চয়ই এজওয়ানের বাপ, আর নাইলে ভাইজানের কাজ এটা। একমাত্র এজওয়ানকে তো এই দুজনই ভালোবাসে। এই দুজনারই তো কলিজা পুড়ে এজওয়ানের জন্য। এজওয়ান ফ্রেশ হয়ে বেরিয়ে গেল রুম থেকে। বসার ঘরে আসতে দেখতে পেল বাসার সুলতান এক লোকের সাথে কথা বলছে সোফায় বসে। লোকটা বাসার সুলতানের সমবয়সী হবে কিছুটা, বেশ পরিপাটি। এজওয়ানকে দেখেই বাসার সুলতান লোকটার উদ্দেশ্যে বলল, এই মেয়ে তো আমার ছেলে এসে গিয়েছে। শামসুল মির্জা ঘাট ঘুরিয়ে তাকালো। এজওয়ানকে এই সামনাসামনি তার দেখা। ছেলের প্রাণ বাঁচিয়েছে যে তাকে সামনাসামনি দেখতে এসেছেন। আসার ইচ্ছেটা তখনই বেশি হলো যখন জানলো এজওয়ান সোলেমানের ভাই। সোলেমানেরই তো শিক্ষক ছিল শামসুল মির্জা। এজওয়ানকে তাদের দুজনের সামনে সোফায় বসলো। চিনতে পারছে না এনাকে এজওয়ান, তবে চেহারায় কিছুটা পরিচিত পরিচিত মনে হচ্ছে। কোথায় দেখেছে মনে তো পড়ছে না। শামসুল মির্জা গলা ঝেড়ে এজওয়ানকে জিজ্ঞাসা করলো, এখন শরীর কেমন আছে তোমার বাবা? বাবা ডাক শুনে এজওয়ান নড়ে চড়ে বসলো। এত আদুরে ডাক, রিলেটিভ কেউ নাকি? এজওয়ান গম্ভীর গলায় বলল, ভালো আছে শরীর, বাট আপনি কে চাচা? বাসার সুলতান বললেন। সুলাইমানের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের।
এজন পায়ের উপর পা তুলে বসে বলল, ও ভাইজানের শিক্ষক? বেশ ইয়াং তো আপনি। জিমে টিমে যান নাকি? শামসুল মির্জা স্মিত হাসলেন। এজওয়ান সেটা দেখে বলল, হাসছেন কেন? হাসি কিছু বলেছি? শামসুল মির্জা হাসি থামিয়ে দিয়ে বলল, না, তোমার ভাইয়ের শিক্ষক হলেও আমি আজ এসেছি তোমাকে দেখতে। দেখতে এসেছে মানে? তার বাপ বাশার সুলতান কি দ্বিতীয় বিয়ে দেওয়ার প্ল্যান করছে নাকি? এজওয়ানের গম্ভীর স্বরে বলল, আমায় কেন দেখতে এসেছেন? মেয়ে জামাই বানানোর জন্য নাকি? দেখুন চাচা, আমি বিবাহিত, আমার একটা বউ আছে, কদিন পর হয়তো বাপও হব। তাই আমার বাবার কথায় উস্কে যাবেন না, পারলে তার জন্য মেয়ে দেখুন। শামসুল মির্জা হতবিহ্বল হয়ে গেল। এহেন কথায় তার তো মেয়েই নেই, সেখানে এই ছেলেকে কি করে মেয়ের জামাই বানাবে? তোমার বুঝতে ভুল হচ্ছে, আমার কোনো মেয়ে নেই, শুধু একটা ছেলে আছে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। সাপানকে চিনতে তো? হ্যাঁ, ওই ডাব্বাওয়ালাকে চিনি। শামসুল মির্জার ভ্রু কুচকালো ডাব্বাওয়ালার নামটা শুনে। ডাব্বাওয়ালার মানে? ও কিছু না, তা উনি কি করেছে আপনার? ও অবৈধ কাজকর্ম করতে গিয়েছিলেন নাকি? সেই জন্য পিছু পড়ে আছে নাকি? সাহায্য চাইতে এসেছেন সেজন্য? শামসুল মির্জা অবাক না হয়ে পারছে না। সে নাকি অবৈধ কাজ করেছে বলে তার ছেলে নাকি তাকে ধরার জন্য পিছু পড়ে থাকবে? আচ্ছা, সমস্যা নেই, আমি ডাব্বাওয়ালাকে বলবো যেন আপনার পিছনে না পড়ে থাকে। খুব চেঁচা প্রকৃতির এই লোক, আমার বউর পিছনে পড়ে থাকে। এত মানা করি তাও শোনে না, মনে হয় গন্ডারের চামড়া গায়ে। বাশার সুলতান এজওয়ানকে ধমক দিয়ে বলল, গাধার বাচ্চা, সাফওয়ানের বাপ এটা। তার ছেলের নামে তার কাছে বদনাম করছিস? এজওয়ান ঘাড় ফিরিয়ে তাকালো সরু চোখে। শামসুল মির্জা পা খাড়া হয়ে আছেন, এসেছিল কৃতজ্ঞতা প্রকাশ করতে, অথচ হয়ে গেল হতবিহ্বল। এজওয়ান একটু মুখে চওড়া হাসি টেনে বলল, ও মিস্টেক, ভুল জায়গায় সত্য কথা বলে ফেলেছি, কিছু মনে করেন না আঙ্কেল। ছেলের প্রাণ বাঁচিয়েছো সেজন্য তোমাকে দেখতে আসা, কিন্তু তুমি যে আমার ছেলেকে এত অপছন্দ করো তা ভাবতে পারিনি। এত অপছন্দ করো তারপরও কেন বাঁচাতে গেলে? তুমি তো তার ভালোবাসার মানুষটিকে কেড়ে নিছো। যদিও মাহিকে আমার পছন্দ না, তারপরও আমার ছেলে তো করতো পছন্দ। কেন বাঁচিয়েছে? ওনার মতো সৎ লোকের বেঁচে থাকা উচিত, দেশের জন্য, সমাজের জন্য, সেই জন্য বাঁচিয়েছি। আর আর রইল আপনার ছেলের ভালোবাসাকে কেড়ে নেওয়ার কথা, তাহলে বলবো যার জন্য সে নিজের দায়িত্বে নিজের করে নিয়েছে, আপনার ছেলেকে মুভ অন করতে বলুন। পারছে না তো। তোমরা সুখী, অথচ আমার ছেলেটাকে অসুখী করে রাখছো। এজওয়ানের ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটে উঠল কিঞ্চিত। সুখী? এজওয়ান আর মাহি সুখী? বিয়ে দিয়ে দিন ছেলের, বউর কাছে থাকলে সুখী হয়ে যাবে। মেয়ে তো কম দেখিনি, শুধু বলছে বিয়ে করবে না, বিয়ে করব না। তাহলে আপনার ছেলের বিয়ের গটকালি দায়িত্বটা আমা দিয়ে দিন, আমি দেখছি মেয়ে। তাহলে আসলেই উপকৃত হই। ঠিক আছে, বাসায় গিয়ে এখন রিল্যাক্স থাকুন, কদিন পর ছেলের বিয়ে হবে, তার প্রিপারেশন নিন। দুশ্চিন্তামুক্ত করলে বাবা। আপনিও আমার দুশ্চিন্তা মুক্ত করলেন আঙ্কেল। আপনার ছেলের বিয়ে হয়ে গেলে আমিও বাঁচি। এখন আসি, কাজ আছে। বাশার সুলতান সে কথা শুনে বলল, এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাবি? এজওয়ান সিঁড়ি দিয়ে উঠে যেতে যেতে বলল, আরে রুমে যাচ্ছি। বাশার সুলতান বিড়বিড় করে বেয়াদব বলল। তারপর শামসুল মির্জার দিকে তাকিয়ে বলল, আসলেই খুব উপকৃত হই শামসুর, তোমার ছেলের বিয়েটা হয়ে গেলে। মাহিকে তোমার মতো আমারও পছন্দ না, আমার ছেলেটাকে একটুও সম্মান করে না, সব সময় ঝগড়া অসম্মান করে। বাপ হয়ে এসব ভালো লাগে দেখ। এখন বিয়েটা হয়ে গেলে যদি আমার ছেলেটা একটু শান্তি পায়। আমারও পছন্দ না এই মেয়েকে। ওর চালচলন, কথাবার্তা মাঝে মধ্যে হুট করে গায়েব হয়ে যায়। ভালো মেয়ের কোনো লক্ষণই নেই। ইনজোয়ান এতদিন ধরে কিভাবে সংসার করছে বুঝে আসে না। ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছে ছেলেটা, সেজন্য ওর নিজের গাওরের চামড়া হয়ে গিয়েছে, তাই ছ্যাঁচড়ার মতো সংসার করছে। ভালোবাসা জিনিসটাই এমন বাসার। যাই হোক, আসি। এসো কখনো বাসায়।
বিয়ের দাওয়াত দিও, অবশ্যই যাব। দোয়া করো বিয়ের জন্য যেন রাজি হয় ছেলেটা। এজওয়ান যখন দায়িত্বটা নিয়েছে তখন হবে, দেখে নিও। এজওয়ান রুমে এসে দেখলো মাহি উঠে পড়েছে ঘুম থেকে, বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। এজওয়ান বিছানার অপর পাশে গিয়ে বসতে পকেটে থাকা ফোনটা বেজে উঠল। এজওয়ান নম্বর না দেখে ফোন রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে ভেসে আসলো বাহাদুরের কাকের মতো গলায় এমন গান শুনে দাঁতে দাঁত চেপে এজওয়ান বলল, আরে খবিস, এসে দেখে যা আমার বউ আমারে গোতায় নাকি ঠাপ খাওয়ায়। আরে যেদিস না, কেমন আছিস সেটা বল। গুলি খেয়ে বেডে পড়েছিলাম, তখন কোথায় বাল ফেলাইয়াছিলি? আজ ফোন দিছিস কেমন আছিস জিজ্ঞেস করতে? বাহাদুর চমকালো এ কথা শুনে। গুলি খাইছিস মানে? পুরো বাংলাদেশ জানে, আর তুই জানিস না? বালের নাতে। আমি তো বাংলাদেশে নাই, অস্ট্রেলিয়া আসছি। এজওয়ানের ভ্রু কুচকে আসলো। বলিসনি তো আমাকে? গেলি কবে? কিছুদিন আগে ভার্সিটি থেকে ইমেল পাঠিয়েছিল, সেজন্য আসা। কিন্তু গুলি খেলি কি করে, কারা করলো? জানি না, জানলেও ওর বিচি একদম গালিয়ে দিতাম। চোরে বাচ্চার খোঁজটা শুধু পাই। অস্ট্রেলিয়া চলে আয়। কেন, তোর সাথে সংসার করতে? গে ভাবছে আমারে? গেই তো তুই, না হলে ফোন দিয়েই ওই গান গাইলি কেন? তোর জলে আমি বিবাহিত বলে? প্রচুর জলে। বিয়ে করে ফেল, তখন বুঝবি কোন জায়গা দিয়ে আসলে জলের শালা বেটা। এনা আসছিল? এজওয়ানের কপালে দুই ভাঁজ পড়লো। এই কথা কানে আসার সাথে সাথে রুম থেকে বের হয়ে ব্যালকনি থেকে জিজ্ঞাসা করলো, কি বললো? সোলেমান ভাইয়ের কথা জিজ্ঞেস করলো। ও কি জানে না সোলেমান ভাই বিবাহিত? জানলে এখনো ঠিক থাকে, জানলে তো দৌড়ে বাংলাদেশে চলে আসতো আমার ভাইয়ের সংসার ভাঙতে। জানাইস না তুই, আমি অস্ট্রেলিয়া এসে হ্যান্ডেল করবো এই পাগলকে। আচ্ছা তাড়াতাড়ি আয়, বেচারির জন্য খারাপ লাগে। এত খারাপ লাগলে করে ফেল তুই বিয়েটা, তাহলে তো আমার ভাইটাও বাচ্চা চায়। পাত্তা দেয় না তো আমায়। সুসাইড তোর জন্য। ফোন রাখ এখন, আর ওই পাগলের কানে যেন না যায় এটা। আচ্ছা। এজওয়ান কথা শেষ করে পেছনে ফিরে দেখলো মাহি দাঁড়িয়ে আছে তার পিছনে। এজওয়ান জিজ্ঞাসা করলো, কিছু বলবে? মাহি চোখের ভাষায় জানালো সে কিছু বলতে চায়। বলো। মাহি এদিক ওদিক তাকিয়ে বলল, আমাদের একটা সমঝোতায় আসা উচিত। যেমন? আপনার পরিবারের পছন্দ না আমাকে, আর তোমার পছন্দ না আমি, তাই তো? মাহি দৃষ্টি সরিয়ে নিল। এজওয়ান দীর্ঘ একটা শ্বাস ফেলল। ইউ নো হোয়াট, তুই কোলে বেটি, কুত্তা পেটে কখনো ঘি হজম হয় না। মাহির সাথে সাথে তাকালো এজওয়ানের দিকে। সেটা দেখে এজওয়ান বলল, ডোন্ট ওয়ারি, তোমাকে কুত্তা বলিনি, বাট আনফর্চুনেটলি আমি সেই ঘি, যেটা আবার যাত্রার পেটে হজম হয় না। মাহির মুখে স্পষ্ট দেখা গেল অপমানিত হওয়া। আচ্ছা, বুঝতে বাকি নেই এজওয়ান আসলে কি মিন করেছে। মুখটা এমন কালো হলো কেন? তোমাকে তো কিছু বলিনি, নিজেকেই তো ঘি বললাম। মাহির শরীর কাঁপতে লাগলো, গম গম গলায় বলল, আপনার সাথে কোনো সুস্থ মেয়ের পক্ষে সংসার করা সম্ভব নয়। বাট তুমি তো অসুস্থ, তোমাকে তো কেউ সুস্থ বলে না, বলে অসুস্থ মেয়ে। ছেড়ে কেন দিচ্ছেন না তাহলে? অসুস্থ বলেই তো ছাড়ছি না, সুস্থ হলে তো কবেই ছেড়ে দিতাম। ছেড়ে দিয়ে নিজেও সুস্থ থাকুন, আর আমাকেও সুস্থ থাকতে দিন। অসুস্থ সম্পর্কের মধ্যেই থাকতে থাকতে আমরা দুজনে অসুস্থ হয়ে গেছি। মুক্তি চাও? মাহি মাথা নত করে বলল, পারবে না তো? এভাবেই চলবে তাহলে এই সম্পর্ক? আমি আপনাকে এত দুঃখ দিই, এত অবজ্ঞা করি, তারপরও কেন আপনি আমার সাথে থাকতে চান? কারণ যা কিছু আমাকে দুঃখ দেয় সেই সব কিছুর প্রতি আমার খুব দুর্বলতা। আমি আপনার দুর্বলতা? নিঃসন্দেহে তোমায় দেখলেই আমি দুর্বল হয়ে যাই। ইউ নো হোয়াট আই মিন। শেষের কথাটা টেনে বলল এজওয়ান, কিছুর একটা ইঙ্গিত দিয়ে। মাহি বেশ বুঝলো অসুস্থ, অথচ ফাজলামো বাদ দিতে নারাজ। আপনি ভীষণ অসভ্য একটা লোক। তোমার বাপের চেয়ে তো ভালো, পরকীয়া তো আর করি না তোমাদের বাপ মেয়ের মতো। আমি পরকীয়া করি? করো না বলছো? কখন করলাম? আমি দেখিনি ভেবেছ? দেখিনি কিভাবে তুমি সাফওয়ানকে জড়িয়ে ধরে কেঁদেছিলে? অপরাধী মনে হয়নি তখন? স্বামীর জন্য না কেঁদে এক্সের জন্য কাঁদছিলে,
আমার দুঃখ তো তোমাকে তো কখনো কাঁদতে দেখা তো দূর, সামান্য মন খারাপ অবধি করতে দেখিনি। আমার দুঃখ কি তোমার তাহলে যেতে পারে না? আপনার দুঃখ আছে, আমার দেখা তো সবচেয়ে সুখী মানুষ আপনি। কোথাও তো কিছু হারাননি, সব পেয়েছেন, সব। সব পেয়েছি? ও আচ্ছা, তুমি না বললে তো জানতেই পারতাম না। ভালোবাসায় যন্ত্রে কাকে বলে জানো? আমার থেকে বেশি জানেন আপনি। মনে করিয়ে দেব, আপনি ইজওয়ান সুলতান। আমার জীবনে না আসলে আমার জীবনটা সুন্দর হতো, সাফওয়ানের সাথে আমার চমৎকার একটা সুস্থ সংসার হতো। কিন্তু আপনি তা হতে দিলেন না, জোর করে নিজের ভাগ্যের সাথে জড়িয়ে নিলেন আমায়। এটা কি কম অপরাধ ছিল আপনার? তোমার কষ্ট হচ্ছে সেজন্য তোদের গেলে বেঠি আমি কি একটু সুখ সুখ দিতে পারি না তোমাকে? অবশ্যই আমার দেওয়া সুখ তো তোমার কাছে অসুখের মতো। আমি তোমার জীবনের সুখ নামের অসুখ। জীবন অসুখ ছাড়া চলে না তোর গেলে বেটি, মেনে নাও ও অসুখকে। অসুখ হলে তার জন্য ওষুধ সেবন করা প্রয়োজন। সারা জীবন অসুখ নিয়ে বাঁচা যায় না। সেই ওষুধ তো তাহলে আমার মৃত্যু। ডিভোর্সও তো হতে পারে। সেটা তো আমি বেঁচে থাকতে পারবো না তোর গেলে বেটি। মরে গেলে হয়তো মুক্তি পেতে পারো। তখন গিয়ে না হয় সাফওয়ান সাহেবের সাথে সুন্দর সংসারটা করে নিও। বুড়ো বয়সে সাফওয়ান আমাকে মেনে নেবে? এজওয়ান গা দুলিয়ে হাসলো এই কথা শুনে। তার মানে বুড়ো বয়স অবধি আমার সাথে থাকতে চাইছো? শুনে এজনের জীবনখানা যে দন্য হয়ে গেল তোদের গেলে বেটি। দম বন্ধ করে থাকতে হবে আপনার সাথে। খুশি মনে না? কেন খুশি মানে থাকতে পারবে না? পছন্দ না আপনাকে আমার। উশৃঙ্খল বখাটে আপনি। কোনো শালীনতা নেই আপনার মাঝে। এজওয়ান তার ছেলের হাসি আনলো মুখে, তার মধ্যে নাকি শালীনতা নেই। অথচ বিয়ের পর কত চেঞ্জ হয়ে গেছে এজওয়ান। মাহি কি লক্ষ্য করেনি তা? মাহির ভিতর বুঝি খুন শালীনতা আছে? এজওয়ান রুম ছেড়ে চলে যেতে যেতে বলল, আমি এজওয়ান সুলতান যেমনই হই, আমি মানেই আমি। আমার মতো কেন, আমার ছায়ার মতো কাউকে তুমি তৈরি করলে বেটি বেশি 100 বার জন্ম দিলেও পারবা না। এজওয়ান সুলতান এই পৃথিবীতে এক পিসেই। এজওয়ান সুলতানের বিকল্প হিসেবে কেউ নেই। ইন ফিউচারে কেউ তার বিকল্প হিসেবে আসতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় হলো তুমি আমাকে দেখোনি, দেখেছো আমার আবরণটাকে। যদি হৃদয়টা দেখতে পেতে তাহলে 1,000,000,000% শিওর আমি তুমি তৈরি বেটি নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্য মনে করতে। আর তাছাড়া আমি তোমাকে আগেই বলেছি, আমার যা মনে চায় তুমি তাই করো, বাধা দেব না। বাট আমার তরফ থেকে ডিভোর্স পাবে না। সেপারেশনে থাকতে চাইলে থাকতে পারো, কোনো জোর জবরদস্তি নেই। তবে ডিভোর্স ছেড়ে চলে গেলে আমাকে চলে যেতে হবে। আর আমি চলে গেলে আমার বাপ কি তো হিংসে উঠবে, তোমাকে মেরে ফেললেও দুবার ভাববে না। তার ছেলেকে তুমি কষ্ট দিবা, গড়ছাড়া করবা, আর সে তো বসে থাকবে না। ব্যালকনিতে বসে আছে মেহরিন আর সোলেমান। হাতের ক্ষতটা এখনো সারেনি। মেহরিন বাহুতে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। সেদিনকার ঘটনাটা মনে পড়লে এখনো বুক কাঁপে। সোলেমান পকেট থেকে ফোনটা বের করে কাউকে মেসেজ দিয়ে বলল, এনেছি ওই সাংবাদিককে। ওপাশ থেকে মেসেজের উত্তর আসলো। বেঁধে রেখেছি। গুড, একটার পর আসছি আমি। তারপর ফোনটা পকেটে ভরে রাখলো। সোলেমান মেহরিনের মাথায় চুমুকে ধীর গলায় ডাকলো। মেহরিন। মেহরিন ছোট্ট করে উত্তর দিল, তুমি বোরকা ছাড়া নিকাব ছাড়া বের হবে না বাসা থেকে। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আমার, তুমি আসবে না সেখানে, মনে থাকবে? মেহরিন মাথা তুলে তাকালো। সেদিনকার কথা বলছেন? তোমার ছবি নিউজ চ্যানেলে খবরের কাগজে চলে গেছে। ফ্রেজ ওড়নাতে ঢাকা ছিল বলে পরিষ্কারভাবে দেখা যায়নি সেভাবে। আমি চাই না তুমি দুনিয়ার নজরে আসো এভাবে। এই দুনিয়া ভালো না, একবার নজর লেগে গেলে পিছু ছাড়বে না, শেষ করবেই, তবেই ক্ষান্ত হয়। আর তুমি খুব মূল্যবান আমার কাছে, আমার নিজের চাইতেও। আমার ফ্যামিলি আমার পৃথিবী হলে তুমি হচ্ছ আমার অক্সিজেন। আমার ফ্যামিলি আমার পৃথিবী হলে তুমি হচ্ছ আমার অক্সিজেন। আর পৃথিবী ছাড়া তো বাঁচা অসম্ভব আমার। আপনাকে ছাড়া বুঝি আমার পক্ষে বাঁচা সম্ভব? খুব। সোলেমান মেহরিনের গালে হাত রেখে বলল, এই মেয়ে শোনো, আমাকে কখনোই তোমার নিজের থেকে বেশি ভালোবাসো না। যখন আমি থাকবো না তখন কি করে সামলাবে নিজেকে? ভালোবাসা তখনই সুন্দর যখন সেটা আত্মনেশা নিয়ে না যায়। আমি আছি বলে তুমি আসো, এই ভাবনাটা কখনোই মনে পুষে রাখবে না। আমার জীবন অনিশ্চিত মেহরিন,
আমি আদৌ বৃদ্ধ অবধি তোমার সাথে বাঁচতে পারবো কি না সেটা নিশ্চয়তা নেই। এখন তুমি যদি আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসো তাহলে আমার অনুপস্থিতিতে তুমি ভেঙে পড়বে, হারিয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তোমার ভালোবাসার জায়গায় আগে থাকবে তুমি নিজে, তারপর অন্য কেউ। নিজেকে আগে ভালোবাসতে শিখো, শক্ত থাকতে শিখো, তাহলে আমিও নিশ্চিন্তে থাকতে পারবো। এই ভেবে যে যদি আমি তোমার সাথে নাও থাকি তাহলে তুমি ঠিক নিজেকে সামলে নেবে। আমায় ভালোবাসো, গভীরভাবে ভালোবাসো, কিন্তু কিন্তু সেই ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলো না মেহরিন। তবে এইটুকু বিশ্বাস রাখতে পারো, আমি মারা যাওয়ার পর এই পৃথিবীতে এক আমার ভালোবাসার অভাব ছাড়া দ্বিতীয় আর কোনো অভাবই তোমাকে ছুঁতে পারবে না মেহরিন। অথচ পৃথিবীতে সবকিছুর অভাব সহ্য করার ক্ষমতা আমার থাকলেও আপনার এই ভালোবাসার অভাবটা সহ্য করার ক্ষমতা যে আমার নেই সুলতান সাহেব। আমার মৃত্যুটা যেন আপনার মৃত্যুর আগেই হয়। তাহলে আমার কি হবে? আমি বাঁচবো কি নিয়ে? তোমার খাটিয়ার ভার বহন করার শক্তি যে তোমার স্বামীর নেই। আর আপনার মৃত্যু দেখার সাহস যে আপনার বিবেচনায় নেই। আমাদের মৃত্যুটা যেন একসাথেই হয়, তাহলে আপনাকেও আমার খাটিয়ার ভার বহন করতে হবে না, আর আমাকেও আপনার মৃত্যু দেখতে হবে না। গুলশানের একটা নাইট ক্লাবে বাড়ি বসে আছে এজওয়ান, এক বোতল ওয়াইন খেয়ে আরেক বোতল হাতে। শরীর অসুস্থ, অথচ সেদিকে খেয়াল নেই। বাহাদুরটা দেশে থাকলে ভালো হতো, কিন্তু নেই শালার বেটা। সেজন্য ইয়াসিনকে ফোন করে ডাকলো। ইয়াসিন আবার এসব ক্লাবটা পছন্দ করে না, তারপরও আসলো। এসে এজওয়ানকে খুঁজে এসে দাঁড়ালো তার পাশে। এজওয়ান একবার ইয়াসিনকে দেখে বলল, তোরা এত সুইট কেন ইয়াসিন? তোদের ডাকার সাথে সাথে তোরা এসে হাজির হোস। ইয়াসিন আশেপাশে তাকালো। মেয়েরা ছোট ছোট পোশাক পরে আছে। কি অবস্থা? এজওয়ানকে তাড়া দিয়ে বলল, এইসব জায়গায় আসেন কেন ভাই? আশেপাশে কিসব আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মার্কা নটিরা ঘুরঘুর করছে, চলেন তো। এজওয়ান বোতলটা নিয়ে টুল থেকে উঠে বলল, নোটের আন্টি গিরি করতে আসছে, আমার কি ওদের জন্য কি আমার আশা বন্ধ হবে নাকি? আর তুই দেখিস কেন নাউজুবিল্লাহ মার্কা নোটিদের চোখ হেফাজত কর তোরা। আপনারে খুঁজতে গিয়েই তো চোখ গেছে, এখানে আসছেন কেন? মুড অফ রে। আপনাদের আবার মুড অফ হয় নাকি? কেন রে শালা বেটা, আমরা কি মানুষ না নাকি ভিন্ন গ্রহের প্রাণী যে মুড অফ হতে পারবে না, দুঃখ হতে পারবে না? বাসায় যান, আপনার বউ অপেক্ষায় আছে হয়তো। এইসব কথা বলে আমার হাসাস নাই আছে আশি ভাই শুনলে। হাসি পাবে কেন? তুই বেটা সৌভাগ্যবান ভাব নিজেকে, যে বাতাসে তোরে ভালোবাসে, তোর জন্য অপেক্ষা করে। একদফা ভালোবাসা যে কি কষ্ট তুই তো জানিস না। বাতাসিকে জিজ্ঞেস করিস একদিন। আপনাকেও ভালোবাসবে আপনার বউ, একদিন দেখেন। ভালোবাসা, এই গোলামের পুত ভালোবাসা কোনো দিনও আমাকে ভালোই বাসেনি। তুই তো বাসিস না ভালো তোর বউকে, আবার আমাকে জ্ঞান দিস। যা বাসায় যা, আমি যাই। একা যাইতে পারবেন? পারতো। ইয়াসিন হাঁটা ধরলো। এজওয়ান ফের ডেকে উঠল, ইয়াসিন শোন। ইয়াসিন পেছন ফিরে বলল, বলেন। দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝিস? দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝিস? বাতাসে সারা তোর কেউ নেই রে, মা নাই, বাপ নাই, যে আছে তাকে অবহেলা করে হারাস না। সবাই এজন না যে শুধু সয়ে যাবে অবহেলা। এজওয়ান উল্টো দিকে ঘুরে হাঁটা ধরলো। হাতে থাকা ওয়াইনের বোতলে চুমুক দিচ্ছে আর এলোমেলো পায়ে হাঁটছে। রাস্তায় গাড়িটারি কিছু নেই, পুরো ফাঁকা রাস্তা, কুয়াশার ল্যাম্পপোস্টের আলো। এজওয়ান এই জনশূন্য রাস্তার ধার ঘেঁষে হাঁটতে হাঁটতে গলা ছেড়ে গেয়ে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।